জামাতকে ক্ষমতায় আনতে চারদিকে নতুন তোড়জোড় শুরু। সুযোগ কাজে লাগাতে চায় জামাত। বাংলাদেশে জামাতে ইসলামীকে ক্ষমতায় আনতে চারদিকে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে কিনা বর্তমানে রাজনৈতিক ও কূটনীতিক মহলে এই প্রশ্নই বেশ জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে দলটির প্রতি বিদেশি কূটনীতিকদের ক্রমাগত বাড়তে থাকা আগ্রহ এই ধারণাকে কূটনীতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। অন্যদিকে ভারত বাংলাদেশ সীমান্তে অব্যাহত পুশিন এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড বন্ধে বর্তমান বিএনপি সরকারের সমস্ত কূটনীতিক প্রচেষ্টা ও অনুনয় বিনিময় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। সাম্প্রতিক নতুন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যখন সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময়েই মৌলভীবাজারে কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হন। দর্শক, আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশে জামাতে ইসলামীকে ক্ষমতায় আনতে চারদিকে নতুন করে তোড়জোড় শুরু হয়েছে। আন্তর্জাতিক রাজনীতির চিরন্ত নিয়ম অনুযায়ী প্রতিটি দেশেই তাদের নিজস্ব জাতীয় স্বার্থের কথা মাথায় রেখে কূটনীতিক মিশন পরিচালনা করে। ভূ রাজনীতির সমীকরণে সবসময়ই উইন উইন বা সমান জয়ের পরিস্থিতি থাকে না, বরং একজনের জয় অন্যজনের পরাজয় ডেকে আনে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই নিয়মটি স্পষ্ট। বাংলাদেশে একটি নির্দিষ্ট দল ক্ষমতায় থাকলে যেমন ভারত খুশি হয়, কিন্তু পাকিস্তান অসন্তুষ্ট থাকে। আবার অন্য কোনো দল ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র খুশি হলেও চীনেরও অসন্তুষ্ট হওয়ার বাস্তব কারণ তৈরি হয়। বর্তমানে বিএনপি নানান অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক শক্তিকে ম্যানেজ করে ক্ষমতায় এলেও অনেক বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক পক্ষ তাদের ওপর পুরোপুরি সন্তুষ্ট হতে পারছে না। আর ঠিক এই জায়গাতেই রাজনীতির সাধারণ সমীকরণ অনুযায়ী অনেক বিদেশি শক্তির পরবর্তী পছন্দ হয়ে উঠেছে জামাত। উন্নয়ন সহযোগী বা বন্ধু রাষ্ট্রগুলো সাধারণত বর্তমান সরকারের ওপর অসন্তুষ্ট হলে বা সরকারের কর্মকাণ্ড নিজেদের জাতীয় স্বার্থের পরিপন্থী মনে করলে বিরোধী দলের দিকে নজর দেয়। জামাতের সাথে চলমান এই আলোচনাগুলোর পেছনেও এমন একটি কূটনীতিক কৌশল কাজ করছে। এরই মধ্যে রাজনৈতিক অঙ্গনে একটি বড় গুঞ্জন ছড়িয়ে পড়ছিল যে জামাতের আমির ও বর্তমান সংসদীয় বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান এবং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে একটি গোপন বৈঠক করেছেন। ছড়ানো এই গুজবে দাবি করা হয় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান সঠিকভাবে দেশ চালাতে পারছেন না বিধায় জামাতকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। তবে রাজনৈতিক বিশ্লেষণে এই দাবিটিকে সম্পূর্ণ অসত্য এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে নাকচ করা হয়েছে। হজের মতো পবিত্র স্থানে ইবাদতের উদ্দেশ্যে গিয়ে দেশের সেনাপ্রধানের এমন কোনো গোপন রাজনৈতিক বৈঠক করার সক্ষমতা বা সুযোগ থাকে না। তদুপরি সেখানে বিএনপির অনেক গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রী উপস্থিত ছিলেন এবং জামাতের আমিরের আশেপাশে সবসময় দলীয় প্রতিনিধি দল ছিল। অত্যন্ত স্বল্প সময়ে এই সফরে তার প্রতিটি মুহূর্তের হিসাব স্পষ্ট থাকায় এই বৈঠকটি একটি সাজানো গুজব হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কূটনীতিকভাবে অনেকের পছন্দ হলেও বর্তমান বাস্তবতায় মাঝপথে বিএনপিকে হটিয়ে জামাতের এককভাবে ক্ষমতায় আসা সম্পূর্ণ অবাস্তব। যদিও কোনোভাবে বিএনপিকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করা হয়, তবে দেশে তৃতীয় কোনো শক্তির উত্থান ঘটবে যা 111 বা 111 সামরিক শাসনের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। আর তেমনটি হলে তা জামাত বা বিএনপি উভয়েরই জন্য ক্ষতিকর হবে। ফলে জামাত নিজে থেকেই কখনোই বিএনপিকে সরানোর কোনো চেষ্টা করবে না। আগামী নির্বাচনকে সামনে রেখে বিশ্বের নানা প্রভাবশালী শক্তি জামাতকে ক্ষমতায় দেখতে চায় এবং এটি আন্তর্জাতিক রাজনীতির নিয়মে অন্যায় কিছু নয়। তবে পর্দার আড়াল থেকেই নির্বাচনকে প্রভাবিত করা বা গোয়েন্দা সংস্থা যেমন মার্কিন ডিপ স্টেট বা ভারতের রর মাধ্যমে অবৈধ খেলা অবশ্যই অন্যায়।
বর্তমানে বিভিন্ন রাষ্ট্র তাদের বৈধ সীমারেখার মধ্যে থেকেই জামাতকে উৎসাহ দিচ্ছে। উদাহরণস্বরূপ চীন চায় জামাত ক্ষমতায় আসুক, আর কোনো অবৈধ হস্তক্ষেপ না করে বৈধ পন্থায় জামাতের সাথে নিয়মিত বৈঠক করছে। এমনকি পবিত্র রমজান মাসে চীনের পক্ষ থেকে দেয়া ইফতার সামগ্রী জামাতের মাধ্যমে বিতরণ করা হয়েছে। একইভাবে তুরস্কের বিভিন্ন এনজিও জামাতকে বিপুল অর্থ ও জাকাতের ফান্ড দিচ্ছে, যা তারা দলীয়ভাবে বণ্টন করে রাজনৈতিক সুবিধা পাচ্ছে। তুরস্ক সরকারের পরোক্ষ সমর্থন ছাড়া এটি সম্ভব নয়। পাশাপাশি ইউরোপের অনেক দেশ মনে করে জামাত তাদের জাতীয় স্বার্থের অনুকূল। আবার মার্কিন যুক্তরাষ্ট্র চায় জামাত যেন চীনের বলয়ে চলে না গিয়ে তাদের নিজস্ব বলয়ে থাকে। চীনের এই জামাত প্রীতির কারণেই মূলত যুক্তরাষ্ট্র এখন দলটির সাথে তাদের আচরণের কৌশল বদলাতে শুরু করেছে। বর্তমানে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার কার্যালয়ে প্রতিদিন যেভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা সিরিয়াল দিয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাধারণত সরকারের কোনো মন্ত্রী বা খোদ প্রধানমন্ত্রীর সাথেও এত ঘন ঘন দ্বিপাক্ষিক বৈঠকে দেখা যায় না। এই সৌজন্য সাক্ষাৎগুলোর আড়ালে মূলত দ্বিপাক্ষিক স্বার্থ ও গভীর রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কূটনীতিকরা খুব ভালো করেই জানেন যে জামাতের সাথে সুসম্পর্ক বজায় রাখলে তা বর্তমান সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। চীন ও ইরান উভয়ই মনে করে বাংলাদেশে তাদের নিজস্ব স্বার্থ সুরক্ষায় জামাত ক্ষমতায় এলে পরিস্থিতি তাদের জন্য সবচেয়ে বেশি অনুকূল হবে। সাম্প্রতিক ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ তারই একটি বড় প্রমাণ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে জামাত বর্তমানে অত্যন্ত সুশৃঙ্খল ও গোছালো উপায়ে তাদের কূটনীতিক কার্যক্রম পরিচালনা করছে। ব্যারিস্টার আরমান আলী আহমেদ মাহরুর এবং দলটির নারী সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত একটি দল নীরবে নিভৃতে ঠান্ডা মাথায় সারা বিশ্বের সাথে চমৎকার সম্পর্ক গড়ে তুলছে। এই ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতে জামাতের ক্ষমতায় আসার পথ সুগম হতে পারে। তবে জামাত কোনো বিদেশি আনুকূল্য বা দয়া চায় না। তাদের মূল দাবি দলটিকে ক্ষমতায় আসা থেকে বিরত রাখার যে কৃত্রিম ও অবৈধ চেষ্টা চালানো হয় তা যেন বন্ধ করা হয়। দর্শক, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো ভারত বাংলাদেশ সীমান্তে অব্যাহত পুশিন এবং বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড বন্ধে বর্তমান বিএনপি সরকারের সমস্ত কূটনীতিক প্রচেষ্টা ও অনুনয় বিনয় ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। দীর্ঘদিনের এই জটিল সংকট সমাধানে প্রথাগত কূটনীতি কাজে না আসায় প্রশাসন এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শে খলিলের বিকল্প ও বিশেষ কূটনীতিক তৎপরতার ওপর ভরসা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উদ্ধৃত পরিস্থিতি সামাল দিতে পর্দার আড়ালে এক জরুরি ভূ রাজনৈতিক কৌশলের প্রস্তুতি চলছে। সাম্প্রতিক নতুন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী যখন সড়ক পথে বাংলাদেশে প্রবেশ করছিলেন, ঠিক সেই সময়েই মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নাগরিক নিহত হন। কূটনীতিক পরিমণ্ডলে এই ঘটনাকে অত্যন্ত নেতিবাচক ও একটি অশুভ বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা এই ঘটনাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলের সাবেক বিতর্কিত ছাত্রনেতা ও সন্ত্রাসী গোলাম ফারুক অভির একটি কুখ্যাত অভ্যাসের সাথে তুলনা করেছেন। ৮০-র দশকে অভি যেমন ক্ষুধা লাগলে ক্যান্টিনের দেয়ালে গুলি ছুঁড়ে জানান দিতেন, ভারতও যেন ঠিক তেমনই বাংলাদেশে নতুন দূত পাঠানোর প্রথম দিনেই সীমান্তে লাশ ফেলে তাদের আধিপত্যবাদী ও আগ্রাসী মনোভাবের জানান দিচ্ছে। তিস্তা চুক্তি কিংবা অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার পাশাপাশি বর্তমানে পুশিন এবং সীমান্ত হত্যা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিএনপি সরকারকে চরম বেকায়দায় ফেলে দিয়েছে। সীমান্তের এই অস্থিতিশীলতা নিয়ে বর্তমান সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ এক বিবৃতিতে গভীর ক্ষোভ ও অসহায়ত্ব প্রকাশ করেছেন। তিনি জানান, সীমান্ত হত্যা এবং রাতের আধারে পুশিন বন্ধের জোরালো দাবি জানিয়ে ভারতের কাছে অন্তত
থেকে 12টি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে, কিন্তু ভারত সরকার এই সমস্ত চিঠির কোনো ইতিবাচক সাড়া তো দূরের কথা, ন্যূনতম তোয়াক্কাই করছে না। নীতিমালা মেনে বৈধ চ্যানেলে আলোচনার মাধ্যমে কোনো সমাধান না খুঁজে ভারত ইচ্ছাকৃতভাবে রাতের আধারে পুশ ইনের মাধ্যমে সীমান্তে উত্তেজনা জিইয়ে রাখছে বলে অভিযোগ উঠেছে। এমনকি ওসমান হাদির শুটারকে গ্রেপ্তারের পর কনসুলার অ্যাক্সেস চেয়ে চিঠি দেয়া হলেও দিল্লির পক্ষ থেকে কোনো জবাব মেলেনি। রাজনৈতিক মহলের মতে সীমান্ত ইস্যুতে বিএনপি সরকারকে ভারত কার্যত 4 আনাও দাম দিচ্ছে না। প্রথাগত ও দ্বিপাক্ষিক আলোচনা সম্পূর্ণ ব্যর্থ হবার পর বিএনপির হাইকমান্ড ও সরকারের নীতি নির্ধারকেরা এখন ডক্টর ইউনূসের কৌশলী পরামর্শে খলিল ম্যাজিকের দিকে তাকিয়ে আছেন। ভারতকে আন্তর্জাতিকভাবে চেপে ধরতে এবং কৌশলগত ভারসাম্য বজায় রাখতে খলিল ইতিমধ্যেই চীন, পশ্চিমা বিশ্ব এবং অতি সাম্প্রতিক রাশিয়ার মস্কো সফর করেছেন। আমেরিকান নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার সাথে বাংলাদেশের সরাসরি তেল বা বড় কোনো বাণিজ্যিক সুবিধা পাওয়ার সুযোগ সীমিত জেনেও এই মস্কো সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। ভূ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ভারতকে একতরফা আগ্রাসন থেকে বিরত রাখতে এবং আন্তর্জাতিক চাপ তৈরি করতেই এই বিকল্প ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনীতিকে কাজে লাগানোর চেষ্টা চলছে। তবে এই ইউনূস খলিল ম্যাজিক শেষ পর্যন্ত বর্ডার লাইনের বাস্তবতায় কতটা কার্যকর হবে তা দেখার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রিয় দর্শক, এই সামগ্রিক বিষয়টিকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তীতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।